প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রিন্সিপালস অফ ফিনান্স ক্লাসে স্বাগত। গত ক্লাসগুলোতে আমরা ক্যাপিটাল বাজেটিং এই অধ্যায় থেকে আলোচনা করেছি। এই অধ্যায়ের যে বিভিন্ন কৌশল আছে সেইগুলো কিভাবে প্রয়োগ করা হয় এবং এর মাধ্যমে কিভাবে প্রকল্পের লাভজনকতা বিবেচনা করা হয়, বিচার বিশ্লেষণ করা হয় তা আমরা দেখেছি। আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটা করব এবং একটি অঙ্কের মাধ্যমে কীভাবে সবগুলো নিয়মের প্রয়োগ করা হয় তা দেখব। আর তোমাদের সাথে আছি আমি উৎপল কুমার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো করি। A company is considering a project which requires an investment of টাকা 4 লাখ। Tax rate 12%, sorry, tax rate 15%, 50%, and cost of capital 12%. Company use straight line depreciation and cash flows as follows. প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ। যে উদাহরণে বলা হচ্ছে এ কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 4 লাখ। মানে এটা কোম্পানি একটা প্রকল্প বিবেচনা করতেছে যেখানে 4 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। ট্যাক্স রেট ইজ 50%। ওই কোম্পানির করের হার হচ্ছে 50% অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল 12% এবং তাদের মূলধন ব্যয় হচ্ছে 12%। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন অ্যান্ড ক্যাশ ফ্লোস অ্যাজ ফলোস। আর সেই কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে
আর তাদের যে নগদান্ত প্রবাহটা হবে তার নিম্নরূপ। প্রথম বছর 1 লক্ষ, দ্বিতীয় বছর 1 লক্ষ, তৃতীয় বছর 1,50,000, চতুর্থ বছর 1,50,000, পঞ্চম বছর 2.5 লক্ষ। তারপর আমাদের যা করতে হবে রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দ্য ফলোইং, নিচের এই রিকোয়ারমেন্টগুলো আমাদের কমপ্লিট করতে হবে। পিবিপি মানে হচ্ছে পেব্যাক পিরিয়ড বের করতে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন। 3 নম্বর হচ্ছে এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। 4 নম্বর হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন আমরা দেখব যে একটি অঙ্ক থেকে যখন এরকম 4টা রিকোয়ারমেন্ট একই সাথে দেওয়া থাকে তখন কিভাবে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পিবিপি, এনপিভি, আইআরআর এই অঙ্কগুলো করতে গেলে আমাদের সিএফএটি দরকার হয়, মানে নগদান্ত প্রবাহ দরকার হয়। তো আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের অঙ্কে কি নগদান্ত প্রবাহ দেওয়া আছে কি না, মানে সিএফএটি উল্লেখ করা আছে কি না। যেমন এখানে স্পষ্টই বলা আছে সিএফবিটি। যদি এটা বলা না থাকতো তারপর আমরা বুঝতাম যে এটা সিএফএটি না, সিএফবিটি, কারণ আমাদের এখানে ট্যাক্সের কথা উল্লেখ করা আছে, ডেপ্রিসিয়েশনের কথা উল্লেখ করা আছে। যখন একটি অঙ্কে টাকার পরিমাণ উল্লেখ করার সাথে সাথে ট্যাক্স এবং ডেপ্রিসিয়েশনের কথা উল্লেখ করা থাকবে তখন বুঝতে হবে যে এটা সিএফএটি না। এখান থেকে সিএফএটি বের করে নিতে হবে। তো কিভাবে সিএফবিটি থেকে সিএফএটি বের করতে হয় তা আমরা জানি। চলো আমরা অঙ্কের সমাধানটা করি। প্রথমেই সিএফবিটি থেকে আমাদের সিএফএটি বের করে নিতে হবে। তার জন্য আমাদের ছক কাটতে হবে। আমরা জানি সিএফবিটি থেকে সিএফএটি বের করতে গেলে 7 কলামের ছক কাটতে হয়। ইয়ার সিএফবিটি, depreciation, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি। এই 7টা কলামের মধ্যে আমরা সিএফএটি পাবো। তো আমরা যদি শুরু করি তাহলে ইয়ার 1, 2, 3, 4, 5। এবার আমরা প্রতি বছরের টাকাগুলো বসাবো। প্রথম বছর 1 লক্ষ, দ্বিতীয় বছর 1 লক্ষ, তৃতীয় বছর 1,50,000, চতুর্থ বছর 1,50,000, 2,50,000। এবার ডেপ্রিসিয়েশন মানে অপচয় আমাদের বের করে নিতে হবে। এখানে অপচয়ের কথা উল্লেখ করেনি, কিন্তু বলা আছে যে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় বের করতে হবে। এখন সরলরৈখিক পদ্ধতিতে আমরা অপচয় বের করব। ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ টাইম। এখানে কস্ট হচ্ছে 4 লক্ষ টাকা, যা প্রকল্পে বিনিয়োগ করতে হবে। সেলভেজ ভ্যালু এখানে উল্লেখ করেনি, ভগ্নাংশ মূল্যের কথা উল্লেখ করেনি, তাহলে এটা হবে 0। আর প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে 4 লক্ষ টাকাকে যদি 5 দ্বারা ভাগ করি 80,000 টাকা প্রতি বছর আমাদের অপচয়। তাহলে এবার ডেপ্রিসিয়েশনের কলামে আমরা 80,000 টাকা করে প্রতি বছর বসিয়ে দেব। এবার হচ্ছে ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। সিএফবিটি এই টাকা থেকে ডেপ্রিসিয়েশনের যে টাকাটা বের করলাম তা মাইনাস করে বা বিয়োগ করে যে টাকাটা থাকবে তাই হচ্ছে ইবিটি। তাহলে আমাদের সিএফবিটি প্রথম বছরে ছিল 1 লক্ষ টাকা, সেই বছর আমরা অপচয় ধার্য করলাম 80,000 টাকা। তাহলে 1 লক্ষ থেকে 80,000 বাদ দিলে আমাদের থাকতেছে 20,000 টাকা। একইভাবে পরবর্তীগুলো আমরা করব। 1 লক্ষ থেকে 80,000 বাদ দিলে থাকলো 20,000 টাকা। 1,50,000 থেকে 80,000 বাদ দিলে থাকলো 70,000। 70,000 1,70,000। এবার আমাদের ইবিটি যে পরিমাণ টাকাটা থাকলো তার উপরে ট্যাক্স কাটতে হবে। আমাদের ট্যাক্সের এখানে উল্লেখ করা আছে 50%। তাহলে আমাদের প্রথম বছরের ইবিটি হচ্ছে 20,000, তার 50% হচ্ছে 10,000।
যা সরকারকে ট্যাক্স দিতে হবে। একইভাবে আমরা সবগুলো বছরে ট্যাক্সের পরিমাণ কত হবে তা বের করব। 35,000, 85,000, 85,000। তারপরে কলম হচ্ছে ইএটি। ইএটি হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। আমাদের কর প্রদান করার পূর্বে যা ইনকাম ছিল, কর প্রদান করার পরবর্তীতে আমাদের কত ইনকাম থাকতেছে তা হচ্ছে ইএটি। তাহলে 20,000 থেকে 10,000 টাকা ট্যাক্স দিয়ে দিলাম, থাকলো 10,000। একইভাবে 20,000 থেকে 10,000 দিয়ে দিলে থাকলো 20,000, 10,000। 70,000 থেকে 35,000 টাকা ট্যাক্স দিয়ে দিলে থাকলো 35,000। একইভাবে চতুর্থ বছর 35,000, 1,70,000 থেকে 85,000 টাকা ট্যাক্স দিয়ে দিলে থাকলো 85,000। তারপরে কাউন্টে হচ্ছে সিএফএটি, মানে হচ্ছে নগদান্ত প্রবাহ। ইএটি এর সাথে ডেপ্রিসিয়েশন যদি যোগ করি তাহলে হয়ে যায় সিএফএটি। তাহলে আমাদের ইএটি হচ্ছে 10,000 আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 80,000, দুটো যদি যোগ করি তাহলে হলো 90,000। একইভাবে দ্বিতীয় বছর 90,000, তৃতীয় বছরের ইএটি হচ্ছে 35,000 আর ডেপ্রিসিয়েশন হচ্ছে 80,000, দুইটা যদি যোগ করি তাহলে হয় 1,15,000। চতুর্থ বছর একইভাবে 1,15,000। পঞ্চম বছর 1,65,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম সিএফবিটি থেকে সিএফএটি। এবার আমরা অঙ্কের রিকোয়ারমেন্ট করব। আমরা জানি পিভিপি প্রথম রিকোয়ারমেন্টটা যখন আমরা কমপ্লিট করব তখন পিভিপি করতে গেলে আমাদের সিএফএটি এর পরে একটা কলাম বাড়িয়ে দিলে শুরু হয়। এখানে হবে সিএফএটি, ক্রমযোজিত নগদান্ত প্রবাহ। সিএফএটি হচ্ছে নগদান্ত প্রবাহ আর সিএফএটি কিউমুলেটিভ সিএফএটি হচ্ছে ক্রমযোজিত নগদান্ত প্রবাহ। তারপরে নতুন করে আরেকটা ছক না করে শুধুমাত্র এখানে যদি একটি কলাম বাড়িয়ে দিই তাহলে আমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম যে সিএফবিটি থেকে সিএফএটিতে আসতে গেলে আমাদের দরকার হয় 7 কলাম, আর যখন কি শুধুমাত্র পিভিপি করব তখন আর একটি কলাম বাড়িয়ে দিলে মানে 8 কলামের একটা ঘর করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এটা কমপ্লিট করব। 90,000, তার সাথে 90,000 যোগ করলে হয় 1,80,000, তার সাথে 1,15,000 যোগ করলে হয় 2,95,000, তার সাথে 1,15,000 যোগ করলে হয় 4,10,000, তার সাথে 1,65,000 যোগ করলে হয় 5,75,000। এবার আমরা প্রথম যে রিকোয়ারমেন্ট পিভিপি এটা কমপ্লিট করতে পারবো। রিকোয়ারমেন্ট 1 পিভিপি সমান a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ হচ্ছে সম্ভাব্য বছর, যে কোন বছর আমাদের টাকাটা ফেরত আসতে পারে। আর আমরা আগের ক্লাসে যা বলেছিলাম যে পিভিপি যখন নির্ণয় করব তখন আমাদের সম্ভাব্য টাকাটা ধরতে হবে যে বিনিয়োগের যে কমের দিকে কাছাকাছি যে সংখ্যাটা আছে সিসিএফ এটি এই কলমে এই সংখ্যা কোন বছর আছে, তৃতীয় বছর আছে, তাহলে এ হচ্ছে 3 প্লাস এনসি হচ্ছে বিনিয়োগের পরিমাণ 4 লক্ষ, আর সি হলো সম্ভাব্য বছরের ক্রমযোজিত টাকা, তাহলে 2,95,000, এটা হচ্ছে সি এর মান। আর ডি হচ্ছে সম্ভাব্য বছরের পরের বছরের নগদান্ত প্রবাহ 1,15,000। এবার যদি এই সবগুলো আমরা ক্যালকুলেশন করি তাহলে মান আসে 3.91 ইয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা এই অঙ্কের সমাধানটা করব। এবার আমরা দেখব পরবর্তীতে এআরআর বা তারপরে যে ধাপগুলো আছে এনপিভি তা কিভাবে করতে হয়। এআরআর যখন আমরা করব রিকোয়ারমেন্ট 2 তার সূত্র লিখতে হবে এআরআর সমান
অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। এবার যদি আমরা সূত্রে মান বসাতে যাই তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, আমাদের এখানে শুধুমাত্র ইএটি আছে কিন্তু অ্যাভারেজ ইটি নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে অ্যাভারেজ ইটি বের করে নিতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা এই ওয়ার্কিংটা করে নেব। অ্যাভারেজ ইএটি সমান টোটাল ইএটি ডিভাইডেড বাই লাইফ টাইম। টোটাল ইএটি মানে হচ্ছে যতগুলো আমাদের ইএটি আছে সবগুলো যোগ করব। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 10 আর 20 20 × 90 90 85 1,75,000। লাইফটা হচ্ছে 5 বছর। যদি 1,75,000-কে 5 দিয়ে ভাগ করি তাহলে মান আসে 35,000। আমরা এভারেজ ইটি পেয়ে গেলাম 35,000। এবার আমাদের নিচে আছে এভারেজ ইনভেস্টমেন্ট। আমাদের এখানে ইনভেস্টমেন্ট উল্লেখ করা আছে কিন্তু এভারেজ ইনভেস্টমেন্ট উল্লেখ করা নেই। সেই ক্ষেত্রে আবারও আমাদের আরেকটা ওয়ার্কিং করতে হবে এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট সমান বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করলেই গড় বিনিয়োগ হয়ে যায়। তাহলে হলো 2 লক্ষ। এবার আমরা এই যে দুইটা মান পেলাম এভারেজ ইএটি আর এভারেজ ইনভেস্টমেন্ট, এই দুটোকে যদি সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের এভারেজ রেট অফ রিটার্ন বের হয়ে যাবে। এভারেজ ইএটি আমরা পেয়েছিলাম 35,000, এভারেজ ইনভেস্টমেন্ট 2 লাখ ইনটু 100। তাহলে আমাদের মান চলে আসে 17.5%। এইভাবে আমরা এভারেজ রেট অফ রিটার্ন বা গড় মুনাফার হার বের করতে পারব। তার পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে এনপিভি। এনপিভি করতে গেলে আমাদের দরকার হয় পিভি। তো প্রথমে আমরা পিভি বের করব। আর পিভি বের করতে গেলে আমাদের ছকে পিভি ফ্যাক্টর এর মান লাগবে। পিভি ফ্যাক্টরের মান আর সিএফটি গুণ করলে আমাদের হয়ে যাবে পিভি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি দাঁড়ালো, আমরা যখন সিএফবিটি থেকে সিএফএটি তে যাব তখন আমাদের দরকার হয় 7 কলাম। যখন পিভিপি নির্ণয় করতে যাব তখন আমাদের আরো একটা কলাম বেশি লাগবে, তখন হচ্ছে 8 কলামের দরকার হবে। আর পিভিপি পরেও যদি আমরা এনপিভি করতে যাই তাহলে আমাদের জন্য আরো 2টা কলাম বেশি লাগবে। তার মানে কি এই পর্যন্ত আমাদের 10 কলাম দরকার হবে। তাহলে আমরা এবার অঙ্কটা সম্পূর্ণ করি। আমাদের এখন পিভি ফ্যাক্টরের দরকার হবে। পিভি ফ্যাক্টর যখন বের করব তখন খেয়াল করতে হবে আমাদের প্রশ্নে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেট যা উল্লেখ করা থাকবে সেই মোতাবেক আমরা ফ্যাক্টরের মানগুলো বের করব। আর ফ্যাক্টরের মানগুলো কীভাবে বের করতে হয় তা আমরা আগের ক্লাসে দেখেছি। আমরা এবার 12% কস্ট অফ ক্যাপিটাল হিসেবে বা ডিসকাউন্ট রেট 12% ধরে তার পিভি মানগুলো বসাবো। কৃষিবিদরা আমরা পিভি ফ্যাক্টর মানগুলো বসালাম। এবার সিএফএটি এই টাকা আর পিভি ফ্যাক্টর এই টাকা এই দুটোকে যদি গুণ করি তাহলে হয়ে যাবে পিভি। প্রথম অবস্থায় আমাদের হচ্ছে 80,370
আমরা সিএফএটি আর পিবি ফ্যাক্টর এই দুটোকে যখন গুণ করবো তখন আমাদের হয়ে যাবে পিবি। আর এই সবগুলো পিবি যখন কি যোগ করে নিচে নামাবো তখন হয়ে যাবে পিপি, মানে হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, প্রথম বছর প্রেজেন্ট ভ্যালু, দ্বিতীয় বছর প্রেজেন্ট ভ্যালু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর প্রেজেন্ট ভ্যালু। এবার এই সবগুলো প্রেজেন্ট ভ্যালুকে যখন যোগ করবো তখন হয়ে যাবে টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু 4,685। যে শিক্ষার্থীরা আমরা পিপির মান পেয়ে গেলাম। এবার আমরা 3 নম্বর যে রিকমেন্ড আছে তা কমপ্লিট করব। পিপিটি মাইনাস এলসি। পিপিটি টোটাল প্রেজেন্ট আমরা পেয়েছি 4,685 মাইনাস এলসি মানে হচ্ছে বিলের পরিমাণ 4 লক্ষ। তবে আমাদের এনপিপি বের হলো 675। আমাদের তৃতীয় যে রিকোয়ারমেন্ট ছিল তা ফুলফিল হয়ে গেল। এবার আমরা চতুর্থ যে রিকোয়ারমেন্ট আইআরআর, চতুর্থ যে রিকোয়ারমেন্ট আইআরআর তা করব। আমরা জানি আইআরআর যখন করতে যাই তখন আমাদের এনপিপি এর দুইটা মান লাগে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো প্রথম আমাদের যে কত ক্যাপিটাল 12% উল্লেখ করা আছে তার মাধ্যমে আমরা একটা এনপিপি করলাম, দেখলাম যে তার মান হচ্ছে পজিটিভ 675। এখন স্বভাবতই আমাদের আরও একটি এনপিপি এর মান লাগবে যেটা নেগেটিভ হবে। আর পজিটিভ মান থেকে নেগেটিভ মানে যাওয়ার জন্য আমাদের পুনরায় আবার এনপিপি করতে হবে, আর এক্ষেত্রে বাচ্চাটা বাড়াইতে হবে। তো যখন আমরা নতুন করে আরেকটা এনপিপি করবো তখন আরও দুটো মান লাগবে। একটা হচ্ছে পিপি ফ্যাক্টর আর হচ্ছে পিবি। প্রথমে আমাদের পিবি ফ্যাক্টর ছিল 12%, 12%। এবার আমাদের নেগেটিভ মানের জন্য ফ্যাক্টরের কস্ট ফ্যাক্টরের মান বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু বেশি করে 14% ধরি তাহলে আমাদের হয়ে যাবে। এবার আবার পুনরায় একইভাবে 14% পিবি ফ্যাক্টরের মান কত তা বসাইতে হবে। আমরা পিবি ফ্যাক্টরের মানগুলো বসালাম। এবারে আবারও সিএফএটি এর সাথে পিবি ফ্যাক্টরের মান গুণ করে আমাদের পিবি মানে প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। আমরা মানগুলো বসাই। আমাদের পিবি বের হয়ে গেল। এবার একইভাবে এইখানে যেভাবে আমরা পিবিটি টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করেছিলাম, একইভাবে আমরা এই ক্ষেত্রেও টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করব। বিভিন্ন বছরের প্রেজেন্ট ভ্যালুগুলোকে যোগ করব। যদি যোগ করি তার মান হয় পিবি সমান 3,79,621। এবার আমাদের আইআরআর করতে গেলে যে দুইটা জিনিস 12%, 14%, দুইটারই আমরা একটা এনপিভি আমরা প্রথমে বের করলাম, এখন ক্যালকুলেশন করলাম, এটা দিয়ে আমরা আরেকটি এনপিভি বের করি। এবার আমাদের ওয়ার্কিং করে নিতে হবে এনপিভি এট
14% সমান PCB মাইনাস MCB। আমাদের টোটাল প্রেজেন্টগুলো আসলে 14%-এ 3,79,621 মাইনাস আমাদের বেরিয়ে কত হচ্ছে 4 লক্ষ। এবার নেগেটিভ মান চলে আসছে 20,379। এবার একটি পজিটিভ মান আগে আমরা যা পেয়েছিলাম 675, আর একটি নেগেটিভ মান 20,379 আমরা দুটি পেয়ে গেছি। এবার আমরা আমাদের সর্বশেষ যে রিকোয়ারমেন্ট IRR বা ইন্টারনাল রেট অফ রিটার্ন তা বের করি। IRR বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের IRR এর সূত্র লিখতে হবে। সূত্রটা হলো L প্লাস A মাইনাস B H মাইনাস M। L হচ্ছে ছোট বাচ্চার হার। আমাদের এখানে দুইটা বাচ্চার হার আমরা ব্যবহার করেছি, একটি 12% আর একটি 14%। তাহলে এখানে শূন্য হচ্ছে 12%, তাহলে L এর মান হচ্ছে 12 প্লাস এ হচ্ছে ছোট বাচ্চার হারের যে 12% ছোট বাচ্চার হার আমরা ধরলাম বা প্রশ্নটি দেওয়া ছিল সেই মোতাবেক ছোট বাচ্চার হারের NPV এর মান 12% হারে NPV এর মান ছিল 675 মাইনাস এই মান হচ্ছে সূত্রে। আর এই হচ্ছে বড় বাচ্চার হার, NPV এর বড় বাচ্চার মান বা বড় বাচ্চার হারের NPV এর মান। বড় বাচ্চার হারটা আমাদের এখানে 14%, এই 14% NPV মান হচ্ছে মাইনাস 20,379 মাইনাস 20,379। দুইটা চিহ্ন পাশাপাশি বসানো যাবে না, আমরা এটাকে ফার্স্ট ব্রেকেট নিয়ে রাখবো। আবার ফার্স্ট ব্রেকেট এইচ হচ্ছে বড় বাচ্চার হার, হায়ার ডিসকাউন্ট রেট 14 মাইনাস এর হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট 12 প্লাস 675 মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 20,379 ইন্টু চতুর্দিকে 12 মাইনাস করে থাকলো 2। তার পরবর্তী লাইন যদি আমরা চলে আসি 12 প্লাস উপরে 675 নিচে, যেটাকে যদি যোগ করি তাহলে হয় 21,054 ইন্টু 2। 12 প্লাস এই 675-কে 21,054 ভাগ করলে আসে 0.06412 তার সাথে গুণ 2। এই সবগুলো ক্যালকুলেশন করলে সরি 675-কে 21,054 ভাগ এবং সেই ফলাফলকে 2 দ্বারা গুণ করলে তাহলে মান আসে 0.0612। তাহলে যদি আমরা এবার যোগ করে দিই তাহলে 12.06%। এটা হচ্ছে আমাদের IRR এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম একটি উদাহরণের মাধ্যমে কীভাবে আমাদের চারটা রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করতে পারি বা বের করতে পারি। তো প্রথমে আমরা দেখব আমাদের এখানে CFAটি উল্লেখ করা আছে কিনা। যদি CFAটি দেওয়া থাকে তাহলে আমরা পরবর্তী কাজগুলো করতে সহজ হয়ে যায়, আর যদি না দেওয়া থাকে তাহলে CFBT থেকে প্রথমে আমাদের CFAটি নির্ণয় করতে হবে। CFBT থেকে CFAটিতে আসতে আমাদের 7 কলামের ছক রাখতে হয়। তারপর PBT করতে গেলে কলাম আরও একটু বাড়াইতে হয়, মানে 8টা কলাম লাগে। আর যদি আমরা MBT করি তখন আরও 2টা কলাম বাড়াইতে হয়, তার মানে 10 কলামের ছক করতে হয়। আর যখন IRR করবো তখন আরও 2টা কলামে করতে হয়। তার মানে হচ্ছে যখন আমরা একটি অঙ্কের মাধ্যমে 4টা রিকোয়ারমেন্ট PBT, ARR, IRR, NPV 4টা রিকোয়ারমেন্ট ফুলফিল করবো, তখন আমাদের প্রথমে 12 কলামের ছক কাটতে হবে। যদি CFBT দেওয়া থাকে CFBTকে CFA এবং পর্যায় করে সবগুলো কলামের কাজ কমপ্লিট করে তারপর আমরা সূত্রে মানুষ হবে। আর এইভাবে আমাদের অঙ্কগুলো কমপ্লিট হবে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকে এই পর্যন্তই। তোমরা একইভাবে বাড়িতে সবগুলো অঙ্কের প্র্যাকটিস করবা। ভালো থাকবে।